হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দিস ক্লাস। আজকে আমরা এলটি সিবিটি 2 এর যে রিমেইনিং কোশ্চেনগুলো আছে সেই রিমেইনিং কোশ্চেনগুলো সলভ করব। তো তোমরা ভিডিওটা পজ করে করে সলভ করার চেষ্টা করো আর তারপরে তোমরা এই সলিউশনটা দেখে নিও। ওকে, এই কোশ্চেনগুলো কিন্তু যে নেক্সট এনটিপিসি এক্সাম আছে, কারণ এলটি সিবিটি হচ্ছে কি রেলের নেওয়া সবার লাস্ট এক্সাম হয়ে যেটা, মানে রেল লাস্ট যে এক্সাম হয়েছে সেটা হচ্ছে এলটি সিবিটি। তো এই ম্যাথগুলো কিন্তু এনটিপিসি এর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, কারণ একটা স্লটে যায় এরকম ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো এলটিসি রিলেটেড কোশ্চেন এনটিপিসি গ্রুপ ডি এগুলো কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায়। ওকে, বাকি আগের যে এক্সাম হচ্ছে রেলের সেগুলো ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। তো দেখো কোশ্চেন নাম্বার 35 কি বলছে, ফাইন্ড দ্য লিস্ট নাম্বার which are divided by 5 6 and 7 leaves remainder 4 5 and 6। মানে আমাকে হচ্ছে আমার একটা লিস্ট নাম্বার বের করতে হবে যেটাকে যখন তুমি 5 6 আর 7 দিয়ে ডিভাইড করবে তাহলে তুমি রিমাইন্ডার পাবে কি 4 5 আর 6। এখানে একটা রেসপেক্টিভলি ওয়ার্ড ইউজ করতে হবে আর কি, তাহলে সুবিধা হয়। ঠিক আছে, মানে এমন একটা লিস্ট নাম্বার চাই যে নাম্বারটাকে তুমি 5 6 7 দিয়ে ভাগ করলে তুমি রিমাইন্ডার কি কি পাবে 4 5 আর 6। তো এটা করতে গেলে কি করতে হবে তোমাকে, এটা করতে গেলে তোমাকে কি করতে হবে, তোমাকে হচ্ছে কি একটা আমি ট্রিক শিখিয়ে দিচ্ছি। তোমাকে হচ্ছে ভাগ করতে হবে। কিরকম করে ভাগ করতে হবে, ধরো আমরা লিখে নিলাম কি, যে আমরা লিখে নিলাম যাদেরকে ডিভাইড করব, মানে যাদেরকে দিয়ে ডিভাইড করব, যেমন 5 6 7 দিয়ে আমরা ডিভাইড করব। তো তুমি এটাকে নিচে নিচে লিখে নাও 5, তারপরে দেখো 6, তারপরে 7। মানে যাদেরকে তুমি ডিভাইড করবো সেটাকে আমি বাম পাশে লিখে নিলাম। আর যেগুলো রিমাইন্ডার আছে যেমন 4 5 6 এগুলো তুমি ডান পাশে লিখে দাও। যেমন হয়ে গেল 4, তারপর হয়ে গেল 5, তারপর হয়ে গেল 6, তুমি ডান পাশে লিখে নিলে। ঠিক আছে, এবারে দেখো দেখো লাস্টে যে হচ্ছে কি তোমার যে ভাগফলটা তোমাকে 0 করতে হবে। লাস্টে ভাগফলটা তুমি 0 করে দিবে। এবার তোমাকে কি করতে হবে, দেখো এই 7 * 0, তাহলে 7 * 0 এটা গুণ করবে আর এটা যোগ করবে। বুঝতে পারলে? তাহলে কি বললাম যে একটা গুণ হবে একটা যোগ হবে। যেমন 7 * 0 করলে কি হয় 0, যোগ 6 করলে হলো 6। ঠিক আছে, সেভাবে দেখো এটা গুণ হবে, মানে এটা গুণ হবে মানে কিরকম 6 * 6 মানে 36 যোগ 5, তাই না? যোগ 5 মানে হবে তোমার 41। তারপরে দেখো তোমার 5 * 41 কত হচ্ছে, তোমার 5 * 41 করলে হয় হচ্ছে 205 আর যোগ 4 তোমায় করতে হবে, তাহলে হয়ে যাবে 209। দেখো এই তাহলে এই 209 হচ্ছে কি সেই লিস্ট নাম্বারটা যাকে যখন তুমি 5 6 আর 7 দিয়ে ভাগ করবে তুমি 4 5 আর 6 রিমাইন্ডার হয়ে যাবে। তাহলে এটার অ্যানসার 209 হবে। ঠিক আছে, দেখো মেইনলি কি হবে বলো তো, মানে এখানে আমাদের যেহেতু লিস্ট নাম্বার চেয়েছে, মানে সবথেকে ছোট নাম্বারটা চেয়েছে, এই জন্য অ্যানসার 209 হলো। বাকি দেখো 209 যত তুমি মাল্টিপল পাবে, যেমন ধরো হচ্ছে 209 * 1 মানে 209 * 2 কত হয় 418। তারপর ধরো 209 * 3, এই সমস্ত হচ্ছে গিয়ে এই সমস্ত যে নাম্বার মানে যেগুলো 209 এর মাল্টিপল সেগুলোকেও যদি তুমি 5 6 7 দিয়ে ভাগ করো তাহলে তুমি রিমাইন্ডার হিসেবে 4 5 আর 6 পাবে। কিন্তু যেহেতু তোমাকে লিস্ট নাম্বার দিয়েছে এখানে, এজন্য অ্যানসার হবে তোমার 209। ঠিক আছে, মেনি এক্সামে তোমাকে হচ্ছে কি লিস্ট নাম্বারটা বের করতে হবে। ওকে, তো চলো নেক্সট যাই। এবার নেক্সট দেখো 37 নম্বর কোশ্চেনটা কি বলছে আমাদের। দেখো এখানে চলো করি এটা। তো এখানে বলেছে যে ইফ দ্য অ্যারিথমেটিক মিন অফ a and b is 70, তাহলে a আর b এর অ্যারিথমেটিক মিন কি বলেছে আমাদের 70। তাহলে দেখো অ্যারিথমেটিক মিনের ফর্মুলা কি, অ্যারিথমেটিক মিনের ফর্মুলা হচ্ছে কি a + b / 2, তাই না? a + b / হচ্ছে কি 2। তাহলে দেখো তাহলে এখানে a + b এর মান কত হচ্ছে, আমার 2 দিয়ে গুণ হয়ে গেল 2 * 70 মানে 140। এন্ড অ্যারিথমেটিক মিন অফ b and c, আর এদিক থেকে তাহলে আমি যখন b যোগ c করে দিতে পারি তবে 110 * 2 মানে 220, তাই তো? আমাদের c - a ভ্যালু দিয়েছে, তাহলে কি আমাদের এই যে c - a ভ্যালু, তাহলে দেখো তুমি যদি এই এটাকে 1 নম্বর ইকুয়েশন ধরে আর এটাকে 2 নম্বর ইকুয়েশন ধরে তুমি যদি 1 নম্বর আর 2 নম্বরকে বিয়োগ করে দাও তাহলে তুমি c - a পেয়ে যাবে। হ্যাঁ, তাহলে c - a কত হচ্ছে 220 থেকে 140 বাদ দাও, তার মানে তোমার অ্যানসার হয়ে গেল 80। ঠিক আছে, তাহলে তোমার অ্যানসার হয়ে গেল 80। মানে অ্যারিথমেটিক মিন a আর b এর 70 মানে a আর b এর যোগফল হয়ে যাবে 140, b আর c এর যোগফল হয়ে যাবে 220। ব্যাস, এবার তুমি যদি বিয়োগ করে দাও দুটো ইকুয়েশনকে তাহলে তুমি দেখো c আর এর বিয়োগফলটা পেয়ে যাবে। ওকে, চলো নেক্সট যাই। নেক্সট দেখো এই কোশ্চেনটা কি বলছে। নেক্সট এই কোশ্চেনটা বলছে হচ্ছে কি পারসন সেভস 10% অফ হিজ মান্থলি ইনকাম। তাহলে একটা পারসন হচ্ছে কি 10% এর মান্থলি ইনকামকে সেভ করে। এটা করতে গেলে প্রথমে যখনই তুমি এই লাইন পড়ে নেবে তখনই তোমাকে একটা ইকুয়েশন লিখে নিতে হবে। এখানে কি ইকুয়েশন দেখো, আমরা জানি ইনকাম ইকুয়ালস টু কি বলতো, যে এক্সপেন্ডিচার প্লাস সেভিং, তাই তো? ইনকাম ইকুয়ালস টু এক্সপেন্ডিচার প্লাস সেভিং। 10% মানে কি 1/10, 10% মানে কি 1/10। তো যদি তোমার 10 টাকা ইনকাম হয় তাহলে তার মানে তুমি সেভ করছো হচ্ছে 1 টাকা, আর 9 টাকা হচ্ছে তুমি কি করছো, মানে 9 ইউনিট টাকা তুমি কি করছো এক্সপেন্ড করছো, মানে খরচা করছো, তাই তো? এবার কি বলছে, ইফ হিজ মান্থলি ইনকাম ইনক্রিজেস বাই 30%। এবার কি বলছে দেখো, তোমার যে মান্থলি ইনকাম 30% বেড়ে গেছে, তাহলে এটা যদি 30% বেড়ে যায় তাহলে কত হবে? এই দেখো 30% যদি বেড়ে যায় তার মানে কি, তার মানে 10 এর 30% মানে কত
মানে 3 মানে 3 টাকা, মানে তোমার 3 টাকা বেড়েছে এখানে, তাহলে 13 টাকা হয়ে যাবে, তাই না? তাহলে 13 টাকা হয়ে যাবে, তাহলে 13 টাকা তোমার এখন ইনকাম হয়ে গেছে। দেন ই সেভস 20% মোর দ্যান দ্য প্রিভিয়াস সেভিং। তাহলে কি হলো, এবার হচ্ছে কি তুমি 20% মোর সেভিং করো ইন দি প্রিভিয়াস সেভিং। তার মানে দেখো তোমার সেভিং ছিল 1 টাকা তো, বা 1 ইউনিট ছিল, এখন যেমন হচ্ছে তুমি 20% হচ্ছে কি এক্সট্রা সেভিং করছো, তাহলে দেখো তাহলে 20%, তাহলে 1 কেজি জন্য এখন তোমার 20% বাড়াই, তাই না? মানে সেভিং তোমার 20% বেড়ে গেছে, তাহলে কত হবে, তাহলে 1 কেজি আমি 20% বাড়াই, তাহলে 20% মানে হচ্ছে কি তোমার 1, তাহলে 20% মানে 20/100, মানে তোমার হচ্ছে 0.2, তাই না? তাহলে এটা 1.2 হয়ে যাবে, মানে এটা তাহলে কত হবে, এটা তাহলে তোমার 1.2 হয়ে যাবে, মানে তোমার বর্তমানে সেভিং কত হয়ে গেল, তোমার সেভিং হয়ে গেল হচ্ছে কি 1.2। তাহলে তোমার এক্সপেন্ডিচার কত হচ্ছে বাকিটা, মানে 8 1 এর 2 মানে হচ্ছে 11.8, তাই না? তাহলে 11.8 হচ্ছে কি তোমার এক্সপেন্ডিচার, তোমার আগে এক্সপেন্ডিচার 9 ছিল, এখন বর্তমানে 11.8 হয়েছে। অ্যানসার দিয়ে কি বলছে, দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য এক্সপেন্ডিচার কারেক্ট টু প্লেসেস আফটার ডেসিমাল। তার মানে এই যে তোমার যে এই এক্সপেন্ডিচারে যে কতটা ইনক্রিজ হয়েছে সেটা জানতে চাইছে। তাহলে দেখো তোমার এক্সপেন্ডিচার কি হয়েছে, 9 থেকে তোমার এক্সপেন্ডিচার বেড়ে 11.8 হয়েছে, মানে কত বেড়েছে, 2.8 বেড়েছে, কততে বেড়েছে, 9 বেড়েছে ইনটু 100%, তাহলে কত হয়ে গেল 280/9, তার মানে 3 নং 27, 3 নং 27 1 9 9, তাহলে এটা কত হচ্ছে 31.11, তাহলে তোমার সামথিং অ্যানসার বের হবে, তাহলে এটা অ্যানসার কত 31.11, তো অপশন ডি হচ্ছে এর অ্যানসার। তাহলে এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের হচ্ছে এভাবে করতে হবে। ওকে, চলো নেক্সট এগোই। নেক্সট দেখো আমাদের 52 নাম্বার কোশ্চেনটা, এটা কি বলছে দেখি। 52 নাম্বার কোশ্চেনটা বলছে যে an auto A covers a distance of 2 hours at a speed of 42 km/h। তার মানে একটা অটো আছে যে হচ্ছে A, সে হচ্ছে কি 2 ঘন্টায় 42 মানে 2 ঘন্টায় ও 42 km/h স্পিড নিয়ে একটা ডিসটেন্স অতিক্রম করে। তাহলে কতটা ডিসটেন্স অতিক্রম করে তখন আমরা ইজিলি পেয়ে যাব, ডিসটেন্স ইকুয়ালস টু স্পিড ইনটু টাইম, তাহলে 42 ইনটু 2 মানে 84 কিলোমিটারও অতিক্রম করেছে। Another auto B covers twice the distance covered by A। তাহলে twice the distance মানে কি, A কতটা কভার করেছে তার দ্বিগুণ ডিসটেন্স কভার করেছে B, তাহলে 2 into 84 মানে হলো 168 কিলোমিটার কভার করেছে B, ঠিক আছে, ইন 5 ঘন্টা। তাহলে 5 ঘন্টা হচ্ছে কি B 168 কিলোমিটার কভার করেছে। হোয়াট ইজ দ্য স্পিড অফ B? তাহলে ইজি হয়ে গেল, স্পিড কি হবে 168/5 মানে 3 5 15, তাহলে 30.6, তাহলে 33.6 কিলোমিটার পার ঘন্টা হচ্ছে এটা কারেক্ট आंसर। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। তো নেক্সট কোশ্চেনটা কি বলছে, তো নেক্সট কোশ্চেনটা বলছে যে the list of an article is 5000, the list price of an article is 5100 and a discount of 32% is offered on the list price। তাহলে একটা দাম, একটা লিস্ট প্রাইস হচ্ছে তোমার, লিস্ট প্রাইস মানে মার্ক প্রাইস, ঠিক আছে। এবার তুমি 32% অফার করছো, মানে ডিসকাউন্ট অফার করছো ওই মার্ক প্রাইসের উপর। What additional discount percent on the already discounted price must be offered to the customer to bring the net selling price rupees 1734? তার মানে এখানে বলছে দেখো 5100 টাকা তো মার্ক প্রাইস, ঠিক আছে। তুমি এর উপর কি করেছো যে 32% ডিসকাউন্ট মেরেছো, তাহলে কত হয় 32% ডিসকাউন্ট মানে 5100 ইনটু 100 মাইনাস 32/100, তাহলে এটা হয়ে গেল হচ্ছে 32% ডিসকাউন্ট দেওয়ার পরে দাম। এবার কি বলেছে যে এরপরে তুমি আরো অ্যাডিশনাল কত ডিসকাউন্ট দিলে তোমার যে নেট সেলিং প্রাইস 1734 হবে, ঠিক আছে। এটাকে ক্যালকুলেট করে নিয়ে আগে, তাহলে এটা হয়ে গেল হচ্ছে 51 ইনটু হচ্ছে 68, ঠিক আছে। এটা কত হয়ে গেল 51 ইনটু 68, তার মানে কোনটা করবো না, ঠিক আছে, পরে করবো। তাহলে এর উপর কত ডিসকাউন্ট দিলে তোমার যে সেলিং প্রাইসটা 1734 হবে, ঠিক আছে। এরকম কত ডিসকাউন্ট দিলে তোমার সেলিং প্রাইস 1734 হবে। তাহলে একটা কাজ করতে, তাহলে আমাদের কিছুই না, আমাদের হচ্ছে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে এটা আমাদের বের করতে হবে, ডিসকাউন্ট পার্সেন্টেজটা হচ্ছে আমাদের বের করতে হবে। এটা বের করতে গেলে আমি 51 আর 68 গুণ করে দিলে করবো না, আমি কি করবো, এটাকে রেশিও করে নেবো, 51 ইনটু 68 ইস টু 1734, তো রেশিও করলে দেখো 17 থেকে 3 ইনটু 68, আর এটা হয়ে গেল হচ্ছে কত বলো 102, তাই না। তাহলে দেখো 17 তে আবার কাটা যায় 3 ইনটু 4, তাহলে এটা হয়ে গেল 6, তার মানে 2:1, তার মানে কত হচ্ছে, এটা হচ্ছে 2:1। তার মানে দেখো 2 ছিল, 2 টাকা থেকে তুমি ডিসকাউন্ট করে 1 টাকা করেছো, মানে কত ডিসকাউন্ট দিয়েছো, 1 টাকা ডিসকাউন্ট দিয়েছো, তাহলে 1/2 ইনটু 100%, মানে 1 টাকা ডিসকাউন্ট কত দিয়েছো, 2 টাকা দিয়েছো, মানে তুমি 1 টাকা ডিসকাউন্ট কত দিয়েছো, 2 টাকা দিয়েছো, তাহলে 1/2 মানে 50% তুমি ডিসকাউন্ট মেরেছো, তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট आंसर, ঠিক আছে। তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট आंसर। মনে রাখবে দেখো যখন এই গুণ তুমি করলে কি দেখো, গুণ যত চেষ্টা করবে এই বুদ্ধি করে এগুলো প্র্যাকটিস করে করে হবে আর কি, এই সেম কোশ্চেন আগে 2-3 বার প্র্যাকটিস করে বুঝে যাবে। গুণ অলওয়েজ অ্যাভয়েড করার চেষ্টা করবে, গুণ যত পারবে কম করতে, কারণ যত তুমি গুণ করবে না তত তোমার মাথা দিমাগটা কি হবে আরো ইউজ হবে, তো তোমার মাথা ধীরে ধীরে কি হবে যে হাতেই যাবে। তো গুণ যত চাইবে এক্সামে কম করা, ঠিক আছে। এটা বুদ্ধি করে তুমি রেশিও করে নিলাম, এখান থেকে রেশিও করে নিলে তুমি রেশিও তুমি, কিন্তু আমাকে দেখো যেহেতু আমাকে এখানে ডিসকাউন্ট পার্সেন্টেজ বের করতে বলেছে, যদি তোমাকে পার্সেন্টেজ বের করতে বলেছে তাহলে গুণ করে কি হবে, কারণ পার্সেন্টেজ তো আমরা জানি উপরে সবসময় কেটেই যায়, তাই না। চলো তাহলে নেক্সট কোশ্চেন এগোই এবার আমরা।
দেখো 68 নম্বর কোশ্চেনটা কি বলেছে, তো এটা একটা মেনসুরেশনের কোশ্চেন হয়ে গেল। ধরো দেখি কোশ্চেনটা কি বলছে। বলছে যে সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্ক অফ ডায়ামিটার 14 মিটার কন্টেন্স ওয়াটার আপ টু ডেপথ অফ 6 মিটার। তাহলে একটা সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্ক আছে, ঠিক আছে, যার আমাকে ডায়ামিটার বলেছে 14 মিটার, মানে রেডিয়াস হয়ে গেল 7 মিটার। আর যাতে জল কতটা আছে, যাতে জল আছে হচ্ছে কি তোমার 6 মিটার ডেপথে আছে জল। What is the total area of the weighted surface? তাহলে weighted surface area কি? weighted surface মানে কি? যতটা জল আছে ততটা আমাকে এরিয়া বের করতে হবে, তাই না? তাহলে weighted surface area মানে দাও কি হবে? মানে কি আমাকে হচ্ছে lateral surface area তো আমার লাগবেই, lateral surface area, তাই না? lateral surface area মানে কি 2 into pi into r into h। তাহলে এটা হয়ে গেল 6 দুগুণে 12, মানে 22 আর 12 গুণ করলে কত হয়? মানে 220 আর হচ্ছে কি তোমার এদিকে 44, মানে 264। এইবারে দেখো, এবারে নিচের যে এই গ্রামের যে বা ট্যাঙ্কের যে নিচের পোর্শনটুকু আছে না, এইটা এইখানেও তো জল আছে, তাই না? এখানেও তো জল আছে, এখানেও তো জল আছে। তাহলে এইটুখানি পোর্শনের তো আমরা কি চাই? তাহলে এইটুখানি পোর্শনে মানে এটাকে পোর্শন মানে পাই আসছে, মানে 22/7 ইনটু হচ্ছে 7 স্কয়ার, মানে হচ্ছে 154 হয়ে গেল এটা। তাহলে এবার 264 ছেড়ে তুমি যদি 154 যোগ করো, তাহলে 8 7 জায়গায় 11 দুই 418, তাহলে এটা আছে অপশন ডি 418 হচ্ছে এটা কারেক্ট आंसर। মনে রাখবে যে তোমাকে এখানে ওয়েটেড এরিয়া বের করতে বলছে, তাহলে আমরা কি করলাম, যে ল্যাটারাল সারফেস এরিয়া এটা আগে নিলাম, আর হচ্ছে নিচের যে সার্কেলটা আছে তার এরিয়াটা নিলাম, সেটাও তো ভেজা না, সেটা তো জলে ভেজা। তো টোটাল দুটো অ্যাড করে দিলাম, आंसर হলো অপশন ডি 418। চলো নেক্সট দেখি এবার এই কোশ্চেনটা কি বলছে দেখো। এটা আবার সেই রিমাইন্ডারের কোশ্চেন হয়ে গেল। তাহলে এই কোশ্চেনটা অনেক মানে এসেছে, চলো চেষ্টা করি এটাকে। ফাইন্ড দ্য 4 ডিজিট ডিভিডেন্ড অফ find the 4 digit dividend of 21 42 140 105, that will give the remainder of 14 35 140 98। তাহলে আমরা এটা আমাদের এই বলেছে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা যদি একটা কাজ করি, নালে দেখো এটাকে আমরা এভাবে চেষ্টা করি, ঠিক আছে, নালে আরেকটা মেথড আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমাদের কি বলে দেখো 21 42 147 তারপর হচ্ছে 105, তাহলে এখানে আটটা দেওয়া হবে। আর এদিকে হচ্ছে তোমার 14 35 140 98, তাহলে নিচে তো 0 হবে, তাহলে 105 into 0 যোগ 98, এটা 98 হয়ে গেল। এইবার দেখো এই কোনগুলো হয়ে যাচ্ছে বড়, তাই না? 147 into 98 তারপরে যোগ 140 অনেক বড় হয়ে যাচ্ছে। তাহলে এই দেখো যখন এই ফিগারগুলো ছোট ছোট থাকবে, যখন এই ফিগারগুলো ছোট ছোট থাকবে, এই ফিগারগুলো বড় বড় ফিগার দিয়ে দিয়েছি, তখন তুমি এই কাজটা করতে পারবে না। তখন করতে গেলে তোমাকে কি করতে আমি বলছি দেখো, তখন করতে গেলে আমাদের আটটা প্রসেস ইউজ করতে হবে। এই কোশ্চেনটা দুটো প্রসেস তোমাদের মনে রাখতে হবে, তাহলে তো ভালোই হবে, তোমরা দুটো প্রসেস জেনে যাবে এক্ষুনি। দেখো আটটা যে প্রসেস আছে সেটা কি বলছে, সেটা বলছে তোমাকে হচ্ছে কি এলসিএম নিতে হবে। এদের 21 42 147 105, তোমাকে এলসিএম নিতে হবে মাইনাস, আবার এলসিএম না কি মাইনাস করবে বলতো, এলসিএম না মাইনাস করতে হবে তোমাদের হচ্ছে কি কি এটা দেখো 21 42 147 আর 105 উইল গিভ রিমাইন্ডার 14 35 140 98। তার মানে তুমি যদি 21 কে দিয়ে ভাগ করো তাহলে রিমাইন্ডার কত পাচ্ছ তুমি 14, তুমি যদি 42 দিয়ে ভাগ করো তাহলে রিমাইন্ডার কত পাচ্ছ তুমি 35, তুমি যদি 147 দিয়ে ভাগ করো তুমি দেখো রিমাইন্ডার পাচ্ছ 140, তুমি যদি 98 দিয়ে ভাগ করো তুমি রিমাইন্ডার কত পাচ্ছ, সরি 105 দিয়ে ভাগ করো তুমি রিমাইন্ডার পাচ্ছ হচ্ছে 98। দেখো প্রতিটা ক্ষেত্রে দেখো ডিভিডেন্ড আর যে রিমাইন্ডার এদের মধ্যে ডিফারেন্স হলো 7 -7 -7 -7 -7, তার মানে তোমাকে বিয়োগ করতে হবে 7 কে, এখান থেকে তোমাকে বিয়োগ করতে হবে 7 কে, ঠিক আছে। তাহলে দেখো এটা হবে লিস্ট নাম্বারটা, এটা হবে সেই লিস্ট নাম্বারটা, ঠিক আছে। তাহলে কি হবে, তাহলে লিস্ট নাম্বারটা তোমরা বুঝে গেলে কিভাবে করতে হবে। এলসিএম নিতে হবে তোমাকে 21 42 147 105 -7, ঠিক আছে। এবারে এটা লিস্ট নাম্বার, কিন্তু তোমাকে তো এই অঙ্কটা লিস্ট নাম্বার বের করতে বলেনি, দেখো আমি বলেছিলাম না বেশিরভাগ ক্ষেত্রে লিস্ট নাম্বার বলে, কিন্তু এরা বলেনি। তো যেহেতু লিস্ট নাম্বার বলেনি তোমাকে এটা ইনটু কে করতে হবে একটা, ঠিক আছে, ইনটু কে করতে হবে। দেখো আমি তোমার আর প্রসেসটা বলে দিচ্ছি কি করতে হবে। যখন তোমরা এরকম কোশ্চেন পাবে যেখানে তোমরা দেখবে যে ডিভিডেন্ড আর রিমাইন্ডার এদের মধ্যেকার ডিফারেন্স তোমার সেম হয়ে যাচ্ছে, ঠিক আছে, তখন তুমি কি করবে, তুমি এলসিএম নেবে ওই ডিভিডেন্ড গুলো, মানে যেমন এখানে 21 42 147 105 ইনটু ওই এলসিএম এর সাথে কে গুণ হবে, মাইনাস হবে কি এই যে ডিফারেন্সটা মানে 7 এখানে, ঠিক আছে। যদি লিস্ট নাম্বার বলে তাহলে কে মান এক হবে, আর যদি ম্যাক্সিমাম নাম্বার বলে তাহলে কে মান তোমাকে ধরে ধরে দেখতে হবে যে কোন অপশনের সাথে মিলছে। যেমন এখানে আমরা করছি, এখানে আমরা লিস্ট নাম্বার তৈরি করতে বলেন, তাহলে আগে আমরা এলসিএমটা করে নিই 21 42 147 আর 105 এর এলসিএমটা কি হবে। তাহলে চলো এদের এলসিএম করি, 21 42 147 আর হচ্ছে 105, তাহলে 7 দিয়ে এলসিএম যদি করি 3 6 21 15, 3 দিয়ে যদি করি 1 2 7 5 আর যায় না, তাহলে 3 সাথে 21 যোগ 42 আর 5 সাথে 35, তাহলে 42 আর 35 গুণ করতে হবে আমাদের, তাই না। তাহলে 1260 আর 210,
তাহলে 1470, তাহলে এটা কত হলো 1470 ইনটু k মাইনাস 7। এবারে লিস্ট নাম্বার বলতে k মান 1 ধরতাম, তার কোন অ্যানসার কত হতো আমাদের 1470 মাইনাস 7 মানে 1463। লিস্ট নাম্বার তো বলেনি, তাহলে k মান তুমি তাহলে 2 ধরো, তাহলে 2 ধরলে কত হচ্ছে 28 সামথিং আছে, 3 ধরলে 42, 4 ধরলে 56 সামথিং। তবে অপশনে সবার 8 এর ঘরে আছে 88, তার মানে 8 এর ঘরে আসতে হবে। 6 ধরলে দেখো 84 হচ্ছে, তাই না? 5 ধরলে কত হচ্ছে, 5 ধরলে হচ্ছে কি আমাদের 70 সামথিং, তাই না? আর 6 ধরলে হচ্ছে কি আমাদের কত, তাহলে এক কাজ করে এটাকে 6 ধরে 1470 ইনটু 6 মাইনাস 7, তাহলে হয়ে গেল 0 7 4 24 4 4 2 88 20 মাইনাস 7, তাহলে কত হচ্ছে দেখো 88 13। তাহলে 88 13 হবে হচ্ছে এর অ্যানসার, মানে অপশন সি হচ্ছে এর অ্যানসার। মানে তোমাকে কে এর মানটা ধরে ধরে দেখতে হবে যে এখানে ওই অ্যানসারের সাথে কোনটা মিলছে। যেমন এখানে কে এর মানটা দেখলাম 6 ধরলাম, দেখলাম 6 ধরা হলে 88 20 আসছে, তাহলে 7 বিয়োগ করে 88 13 হবে। কিন্তু মনে রাখবে যে ধরা ক্ষেত্রে মনে রাখবে যদি সবকটা 8 এর ঘরে আছে তাহলে তুমি ডাইরেক্ট চলে যাবে। মানে ধরো যেমন আমি এখানে দেখলাম 2 করলে 28 সামথিং, 3 করলে 42 সামথিং, তাই না? 3 থেকে 14 গুণ করলে 42 সামথিং হয়। তো আমি এগিয়ে যাচ্ছি, সব গুণ করতে হবে না, 4 বলে 56, 5 বলে 70, 6 ধরলে দেখছি আমি 8 এর ঘরে চলে আসছে, তাই জন্য 6 ধরে অ্যানসার করলাম। চলো নেক্সট এগোই। নেক্সট দেখো এই কোশ্চেনটা কি বলছে। বলছে Samir takes 6 days to complete a piece of work while Tanvir can complete it in 8 days। তাহলে সমীর হচ্ছে 6 দিন নেয়, তানভীর হচ্ছে 8 দিন নেয়। Amir joins them together, the trio can complete the entire work in 3 days। তাহলে এস, সমীর আর তানভীর আর অমিত তিনজন মিলে আবার 3 দিনে কাজ শেষ করে। তাহলে এলসিএম কত হবে দেখি। তাহলে এলসিএম কত হচ্ছে এদের, তাহলে 6 আর 3 এর এলসিএম কত হতে পারে, এর এলসিএম 24 হতে পারে, তাই না? তাহলে হলো 4 ইউনিট হচ্ছে গিয়ে সমীর এফিসিয়েন্সি, 3 ইউনিট হচ্ছে গিয়ে তানভীরের এফিসিয়েন্সি, আর টোটাল হচ্ছে গিয়ে সমীর তানভীর আর আমিরের টোটাল মিলে এফিসিয়েন্সি হচ্ছে 8। ঠিক আছে, কি বের করলাম কিভাবে আমরা এটা, এই 24 বাই 6 করে বের করলাম। এই যে 24 মানে টোটাল ওয়ার্ক, এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ককে আমরা এই টাইম দিয়ে ভাগ করে দিলাম, আমরা ধরো 24 বাই 8 করলাম, 3 হয়ে গেল, 24 বাই 3 করলাম 8 হয়ে গেল। এবারে এটা হয়ে গেল টোটাল ওয়ার্ক। এবারে দেখো তাহলে সমীরের এফিসিয়েন্সি হয়ে গেল 4, তানভীরের হয়ে গেল 3, আমিরের তাহলে কত হবে, আমিরের তাহলে টোটাল 8 থেকে হচ্ছে 4 আর 3 যোগ করে বা বিয়োগ করতে হবে, তাই না? দেখো সমীর, তানভীর আর আমির তিনজনের মিলে টোটাল 8, 8 থেকে তাহলে 4 আর 3 যোগ 7 বাদ দিয়ে দাও, তাহলে এটা হলো 1, তাহলে আনবিল্ড এফিসিয়েন্সি হচ্ছে 1। এবারে দেখো if the total sum of 24 is to be paid to the job, how much will Amir receive for this contribution। তার মানে এখানে হচ্ছে বলছে আমির কত টাকা পাবে। কথাটা হচ্ছে কি দেখো মনে রাখবে যে যখনই আমাদের বলবে টাইম এন্ড ওয়ার্কের অঙ্কে যে টাকা ডিস্ট্রিবিউট করা হচ্ছে, মনে রাখবে যে অ্যামাউন্ট টাকা যেটা থাকবে মানে 2400 টাকা, এটা অলওয়েজ কোন রেশিওতে ডিভাইড হবে জানো? এটা অলওয়েজ ডিভাইড হবে হচ্ছে গিয়ে কোন রেশিওতে, এটা অলওয়েজ ডিভাইড হবে হচ্ছে গিয়ে এদের যে এফিসিয়েন্সি রেশিওতে, মানে 4:3:1। স্বাভাবিক যার এফিসিয়েন্সি বেশি সে বেশি কাজ করেছে, বেশি টাকা পাবে। তার জন্য মনে রাখবে যে এফিসিয়েন্সির সাথে সেটা সমানুপাতিক সম্পর্ক, মানে টাকা সে বেশি পাবে যার এফিসিয়েন্সি বেশি, এরকম ব্যাপার। ঠিক আছে, তাহলে টাকাটাকে আমাদের এফিসিয়েন্সি ভাগ করতে হবে, 4:3:1। তাহলে আমি তাহলে 4 আর 3 7 আর 8, তাহলে 8 ইউনিটের মান যদি 2400 হয় তাহলে 1 ইউনিটের মান কত, 300। এবার দেখো আমিরের তো এফিসিয়েন্সি 1 ইউনিট, তাহলে 1 ইউনিটের মান হচ্ছে 300 টাকা, তাহলে এর অ্যানসার কি অপশন বি। তাহলে আমির হচ্ছে কি 300 টাকা পেয়েছে। ঠিক আছে, তাহলে নেক্সট করি। নেক্সট দেখো আমাদের একটা অ্যালজেব্রা কোশ্চেন দিয়েছে। কি বলছে অ্যালজেব্রা কোশ্চেনটা, বলছে সিম্পলিফাই দ্য ফলোইং ইকুয়েশন x - y - 0 হোল স্কয়ার - x + y + 0। এটা কাজ করো, এটাকে তুমি একটা কাজ করতে পারো, তাহলে এটা তুমি ইনি সলভ করতে পারো বা আরেকটা করে সলভ করতে পারো। কি তুমি x = y = z এর তিনজনের মানে তুমি 1 ধরে নাও, এর তিনজনের মান তুমি 1 ধরে নাও, তুমি 1 ধরলে অসুবিধা হবে, মিলবে না। ঠিক আছে, কিরকম করে বুঝলে 1 ধরলে মিলবে না? দেখো যদি তুমি তিনটা মান 1 ধরো তাহলে দেখো এখানে বসা মানগুলো বসিয়ে দাও, এখানে বসালে কি হচ্ছে 1 - 1 - 1 এর হোল স্কয়ার, তারপরে দিয়ে কি তারপরে -1 + 1 + 1 এর হোল স্কয়ার, তাহলে কত হয় এটা, দেখো এটা হচ্ছে কি হয়ে গেল, তাহলে 1 - 1 যদি 3 থেকে না, তাহলে এটা आंसर -8 হচ্ছে, -8 হচ্ছে। দেখো -8 তোমার হয়েছে, দেখো অপশনই হবে না, কারণ অপশনে তুমি যদি 1 + 2 + 3 -12 হচ্ছে, অপশন হবে না। কিন্তু তুমি অপশন বি সি আর ডি এর ফেসে গেলে, তাহলে দেখো বি সি কে 3 থেকে 3 দেখলে একটা তোমার 1 আসছে, এই সরি -8 আসছে, তাহলে একটা অপশন তুমি এলিমিনেট করতে পারলে কিন্তু বাকিগুলো পাবে না। একটা কাজ করব কি, একটা কাজ করি তাহলে আমরা এখানে তাহলে আমরা একটা কাজ করতে পারি, কি বলতো আমরা x এর মান 1, y এর মান 2 আর z এর মানটা 3 ধরে নিই, দেখো তাহলে হয়তো হয়ে যাবে। ঠিক আছে, x এর মান 1 ধরো, তাহলে দেখো আমরা এটা x y আর z এর মান 1 ধরে আমরা একটাই মাত্র অপশন এলিমিনেট করতে পারলাম। ঠিক আছে, তাহলে কাজ করব আমরা কি করব, এবার কাজ করি আমরা x এর মান 1 ধরি, y এর মান 2 ধরি, z এর মান 3 ধরি। তাহলে এখানে কি 1 - 2 - 3 এর হোল স্কয়ার মাইনাস 1 + 2 + 3 এর হোল স্কয়ার, তাহলে কত হচ্ছে দেখো এটা
এটা হচ্ছে মাইনাস 1 মানে 16 হচ্ছে এটা, আর এটা কত হচ্ছে 3 3 কত 36 হচ্ছে, মানে অ্যানসার তোমার মাইনাস 20 হচ্ছে। এবার দেখো এখানে যদি বসে তাহলে কত হচ্ছে দেখো, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2 যোগ 3, 3 আর 2 5, 5 তাহলে মাইনাস 20 হচ্ছে এখানে। দেখো এটাই অ্যানসার হবে, অপশন বি অ্যানসার হবে। অপশন সি হবে দেখো, এটা কত y এর মান কত, y এর মান হচ্ছে তোমার 2 আর এদিকে হচ্ছে 3 যোগ 1 4, মানে 4 যোগ 1 মানে মাইনাস 16 হচ্ছে, এটা অ্যানসার হবে না। এটা দেখো এটা হচ্ছে 3, এটা 1 যোগ 2 3, 3 3 3 আর 36, যেটা অ্যানসার হবে না। তাহলে অপশন বি হচ্ছে এটা অ্যানসার হয়ে গেল, ঠিক আছে। তো দেখো আমি এই কোশ্চেনটা এভাবে করালাম, মানে তোমাদের এই কোশ্চেনগুলো অলওয়েজ এই অ্যালজেব্রার এই কোশ্চেনগুলো না তোমাদের অলওয়েজ হচ্ছে ভ্যালু পুটিং মেথড ইউজ করে করতে হবে, ঠিক আছে। বেশিরভাগ ক্ষেত্রে এক এক তিনটের মানে এক ধরলে হয়ে যায়, কিন্তু এক্ষেত্রে এই কোশ্চেনটা অপশনগুলো সাজিয়ে যেমন করেছে হচ্ছে না। সেক্ষেত্রে তোমাকে ইমিডিয়েট ইনস্ট্যান্ট তোমাদের সেই তোমাকে এই ধারাটা চেঞ্জ করতে হবে। যেমন ধরো তুমি আমি কেন বললাম x এর মানে 1, y এর মান 2, z এর মান 3, এবার দেখো তুমি অ্যানসার পেয়ে গেলে। ওকে, এবার নেক্সট দেখি। দেখো নেক্সট এটা হচ্ছে একটা অ্যাভারেজ কোশ্চেন বলেছে আমাদের। কি বলছে কোশ্চেনটা, বলছে যে a class of 30 students have taken a test, the average score of 12 students is 68 and that the rest is 70. So what is the average score of the class? তাহলে এখানে আমি কি বলে দেব, তাহলে তোমাদের টোটাল হচ্ছে কি 30 টা স্টুডেন্ট আছে, তার মধ্যে 12টা স্টুডেন্ট, তাহলে দেখো 12টা স্টুডেন্টের এভারেজ বলেছে আমাকে 68, আর এদিকে হচ্ছে আমাকে বাকি 18টা স্টুডেন্টের এভারেজ বলেছে আমাকে 70। তাহলে হোয়াট ইজ দ্য এভারেজ অফ দ্য হোল ক্লাস? তাহলে হোল ক্লাসের এভারেজ আমরা কিভাবে বের করব? দেখো মনে করো ওয়েটেড এভারেজ করে দেব আমরা। এখানে কি করব, আমরা এখানে হচ্ছে গিয়ে ওয়েটেড এভারেজ করব। এর জন্য কি করব, দেখো 68 আর 70 লিখলাম, মানে 12টা স্টুডেন্টের ক্ষেত্রে এভারেজ 68 আর বাকি 18টা স্টুডেন্টের ক্ষেত্রে এভারেজ হচ্ছে 70। এটাকে রেশিও করে নিই, তাহলে সুবিধা হবে আমাদের। 6 দিয়ে করলাম 2 = 3, ঠিক আছে। এবার কি করতে হবে, 68 কে 2 দিয়ে গুণ করো, তাহলে 68 * 2 যোগ এদিকে তুমি একটা কাজ করো 70 * 3 করো, তাহলে কি হলো 70 * 3 বাই হচ্ছে 2 যোগ 3 5। এটা তাহলে আমাদের ওয়েটেড এভারেজ হয়ে গেল। আচ্ছা এটাকে সলভ করি। 68 দ্বিগুণ হচ্ছে গিয়ে 136, 210, তাহলে 6 4 340 বাই 5 যদি করি 5 6 30, 5 9 45, 69.2 যদি আসে, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যানসার। অপশন ডি হচ্ছে এটা কারেক্ট অ্যানসার। ওকে, তাহলে নেক্সট দেখি। দেখো নেক্সট হচ্ছে এই কোশ্চেনটা। তবে এই কোশ্চেনে কি বলছে, বলছে যে জাস্ট টু ডিপোজিট এ সাম অফ রুপিস 12800 at 5% rate of interest per annum compounded annually। তাহলে হচ্ছে দেখো 12800 টাকা হচ্ছে 5% রেটে হচ্ছে রেখেছে কম্পাউন্ডেড অ্যানুয়ালি। টোটাল আমার রিসিভ বাই জাস্ট আফটার 2 ইয়ার্স। তাহলে এটা কি বলেছে দেখো, এখানে বলেছে যে 5% অফ ইন্টারেস্ট পার annum কম্পাউন্ডেড আমাকে অ্যানুয়ালি বলে। তাহলে কোনো অসুবিধা নেই। দেখো 5% মানে আমি কি জানি 1/20, তার মানে দেখো 20 টাকা প্রথম এক বছর 21 টাকা হবে, তারপরে আবার 20 টাকা, তারপরে এক বছর 21 টাকা হবে। তাহলে দেখো টোটাল তাহলে আমার 400 টাকা গুণ করে দিলাম 441 টাকা হবে, তাই তো। তাহলে আমাকে এই 400 টাকার ভ্যালু হচ্ছে আমাকে অঙ্কে 12800 বলেছে। তাহলে এটা কত গুণ, এটা কত গুণ? দেখো আমি যদি দেখি এটা হচ্ছে 32 গুণ, তাই না। তাহলে এটা হচ্ছে 32 গুণ। তাহলে 441 টাকাটা 32 গুণ করলে কত হবে? তাহলে 441 * 32, 3 দিয়ে 2 আসবে, অপশন সি কোনো আনসার হবে না। তাহলে 441 তোমাকে 32 দিয়ে গুণ করতে হবে। এটা করতে তোমরা টাইম লাগবে। 3 আর 3 3 4 12 2 1 3 4 12 8 13 0, তাহলে এটা হলো 8 8 2, তাহলে 2 এর 3 8 8 8 9 2 8 1, তো 141112 মানে অপশন এ হচ্ছে এটা কারেক্ট আনসার হচ্ছে, ঠিক আছে। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কোশ্চেনটা তোমাদের এভাবে করতে হবে। তো নেক্সট দেখি। নেক্সট দেখো আমাদের এটা কি বলেছে। নেক্সট আমাদের এটা বলছে হচ্ছে কি, ইন এ বিজনেস তুষার ইনভেস্ট রুপিস 10,000 and Salil invest with 20,000. Tushar received 10% of the profit for managing the business and the rest of the profit is divided in the ratio of their capitals. এখানে যদি দেখতে হবে যে তুষার হচ্ছে 10% of the profit নিয়ে নিচ্ছে বিজনেস ম্যানেজ করার জন্য, বাকি 90% যেটা আছে সেটা হচ্ছে কি মানে প্রফিটের যে 90% সেটা হচ্ছে কি ডিভিডেন্ড মধ্যে ভাগ হচ্ছে, তাই না। ডিভাইডেড ইন দ্য রেশিও অফ দ্য ক্যাপিটালস। তাহলে দেখো তুষার আছে আর সালিল আছে, বলতে চাইছে কি তুষার 10,000 টাকা নিয়ে ইনভেস্ট করেছে আর সালিল হচ্ছে 20,000 টাকা নিয়ে ইনভেস্ট করেছে। তাহলে এদের যে ইনভেস্টমেন্টের রেশিওটা কত হচ্ছে 1:2। তাহলে এদের ইনভেস্টমেন্টের রেশিও হচ্ছে 1:2। এবার দেখো টোটাল যদি বলি যে টোটাল প্রফিট ধরো পি ধরলাম, ঠিক আছে। তাহলে পি এর যে 90% আছে না, এটা হচ্ছে গিয়ে এই রেশিওতে ভাগ হবে, ঠিক আছে। আর পি এর যে 10%, বাকি যে 10% সেটা ডাইরেক্টলি কে পাবে? সেটা ডাইরেক্টলি হচ্ছে কি তুষার পাবে। কেন? কারণ তুষার হচ্ছে বিজনেসটাকে ম্যানেজ করছে, ঠিক আছে। ফাইন্ড তুষার শেয়ার অফ দ্য প্রফিট। তাহলে ফাইন্ড তুষার শেয়ার অফ দ্য প্রফিট ইন এ প্রফিট অফ 14,400। আচ্ছা আমাকে এই পি এর মানটা বলে দিয়েছে 14,400, মানে প্রফিট হচ্ছে আমাদের 14,400 বলে দিয়েছে। তাহলে কত হয়? তাহলে 14,400 ইনটু 9/10, এটা কাটাকুটি করলে হচ্ছে কত হচ্ছে দেখো আমাদের 1440 ইনটু 9। কাটাকুটি করবো না। আর এটা কত? এটা হচ্ছে 14,040 হয়, তাই না। এটা হচ্ছে কত? 1,440 হয়। তো এবার আমাকে বলছে ফাইন্ড দ্য শেয়ার অফ দ্য প্রফিট অফ তুষার। তাহলে তুষারের প্রফিট বের করতে হবে, ঠিক আছে। এবার দেখো তাহলে 1440 ইনটু 9 কে আমাকে 1:2 তে ভাগ করতে হবে।
তাহলে কত হয় 2 আর 3, তাহলে 3 ইউনিটের মান হচ্ছে কি তোমার কত 1440 ইনটু 9, তাহলে 1 ইউনিটের মান কত হবে 1 ইউনিটের মান হবে হচ্ছে কি তোমার 1440 ইনটু 3, আর তুষারের যে ক্যাপিটালের যে রেশিও সেটা হচ্ছে 1 ইউনিট, তাহলে তুষার তাহলে ওই 90% প্রফিট থেকে কত টাকা পাবে 140 ইনটু 3 টাকা, মানে 4320 টাকা পাবে এখান থেকে। আর যেহেতু বিজনেস ম্যানেজ করছে এই জন্য এক্সট্রা 1440 টাকা পাবে, তাহলে 4320 আর 1440 তাই যোগ করলে 0 6 7 5760 টাকা হচ্ছে গিয়ে তুষার পাবে, মানে অপশন এ হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, মানে এখানে কোশ্চেনটা এটাই বলতে চাইলো যে আমাদের এই প্রফিটের মানটা লাস্টে বলে দিচ্ছে, তাহলে বলছে প্রফিট যে 90% মানে 1440 ইনটু 9 টাকা, এটা হচ্ছে কি এদের যে ক্যাপিটালের রেশিও, মানে 10,000 20,000 করে লাগিয়েছে তো, তাহলে 1:2 সাথে ভাগ হবে, তাহলে এখান থেকে আমরা তুষারের টাকাটা পেয়ে গেলাম প্রফিটের 4320 টাকা। এবার হচ্ছে কি তুষার আবার কি করছে যে পুরো হোল প্রফিটের 10% আগেই সাইড করে রাখছে বিজনেসটাকে ম্যানেজ করার জন্য, তাহলে হোল প্রফিটের 10% 1440 টাকা, তাহলে এবার এই দুটো যোগ করে টোটাল যে হয় সেটাই হচ্ছে তুষারের টাকা। ওকে, তাহলে নেক্সট কোশ্চেনটা এবার আমরা এগোই। নেক্সট দেখো এই কোশ্চেনটা কি বলছে, বলছে যে ট্যাক্সি চার্জেস ইন এ সিটি consist of a fixed charge and are together with the charge per kilometer for the distance covered। আচ্ছা, তো ট্যাক্সি চার্জ ইন এ সিটি consist of a fixed charge together with the charge per kilometer, তার মানে একটা ট্যাক্সির যে চার্জ সেটা দুটো চার্জ মিলিয়ে হচ্ছে, একটা হচ্ছে কি একটা ফিক্সড চার্জ আর হচ্ছে ভেরিয়েবল চার্জ। ফিক্সড মানে একটা কনস্ট্যান্ট অলওয়েজ, আর ভেরিয়েবল চার্জ যেটা আছে না এটা কি বলছে যে এটা হচ্ছে কি ডিপেন্ড করছে কার উপর ডিসটেন্সের উপর, মানে কতটা ডিসটেন্স তুমি কভার করেছো। ঠিক আছে, ফর এ ডিসটেন্স অফ 35 কিলোমিটার দ্য চার্জ পেইড রুপিস 375, তার মানে এন্ড ফর দ্য ডিসটেন্স অফ 38 কিলোমিটার দ্য চার্জ পেইড 427। একটা কাজ করো কি যে চার্জ তোমার কি বলতে ফাইন্ড দ্য ফিক্সড চার্জ এন্ড দ্য চার্জ পার কিলোমিটার। দেখো এই যে ভেরিয়েবল চার্জ যেটা যেটা ডিসটেন্সের উপর ডিপেন্ড করছে, এটা আসলে কি উৎপন্ন হচ্ছে জানো, ভেরিয়েবল চার্জটা উৎপন্ন হচ্ছে কিন্তু তোমার চার্জ পার কিলোমিটার কত, মানে 1 কিলোমিটার যেতে কত চার্জ লাগবে সেটার উপর ডিপেন্ড করছে। ধরো না চার্জ পার কিলোমিটার তুমি ধরলাম x, ধরো না চার্জ পার কিলোমিটার আমি ধরলাম x, ঠিক আছে, মানে রুপিস x পার কিলোমিটার এত টাকা হচ্ছে লাগে একটা গাড়ি। এটা প্রথমে কি বলেছে আমাদের, বলেছে ফর এ ডিসটেন্স অফ 35 কিলোমিটার দ্য চার্জ পেইড 375, তার মানে 35 কিলোমিটার তাহলে কত ভেরিয়েবল চার্জ হবে, তুমি যদি 35 কিলোমিটার যাও x টাকা পার কিলোমিটার হিসাবে, তাহলে 35 কিলোমিটার যেতে কত টাকা খরচ হবে তোমার 35x। ঠিক আছে, তো দেখো তখন টোটাল চার্জ 375 টাকা, আমি বলছি না এই জন্য টোটাল চার্জ পেয়ে 375 টাকা। এই 375 এর মধ্যে আমার ফিক্সড চার্জও আছে আর ভেরিয়েবল চার্জ আছে। ভেরিয়েবল চার্জটা কত হলো 35x, কারণ 35 কিলোমিটার তুমি গেছো x টাকা পার কিলোমিটার চার্জে। সেকেন্ড ইকুয়েশন আমরা সাজাতে হবে একটা কি যে ফর এ ডিসটেন্স অফ 48 কিলোমিটার দ্য চার্জ পেইড 427, তাহলে এই 427 এর মধ্যে টাকার মধ্যে কি পড়বে ফিক্সড চার্জ পড়বে, আর তুমি যে 48 কিলোমিটার গেছো তাহলে 48 কিলোমিটার যেতে তোমার কত খরচ হবে 48x টাকা। ব্যাস, এই দুটো ইকুয়েশন সলভ করে তোমাকে f আর x এর মানটা বের করতে হবে। এটা ধরো 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশন, এটা সলভ করে তোমাকে f আর x এর মানটা বের করতে হবে। তাহলে আমরা যদি 2 নম্বর থেকে 1 নম্বর বাদ দিই তাহলে কি হচ্ছে, তাহলে হলো 13x, 13x ইকুয়াল টু কত হচ্ছে 2 5 3 আর 4 52, তাহলে x এর মান হয়ে গেল 4। তার মানে ওই চার্জ পার কিলোমিটার তোমার 4 হবে, তাহলে একমাত্র অপশন এ তেই 235 এর 4 আছে, তাহলে 4 যেটা আছে তাহলে এটাকে আমরা অপশনে ঠিক মেরে দেব, বাকিগুলো দেখো 4 নেই। বাকি তুমি ইউজ করো, মানে এই x এর মান 4 যেটা ইকুয়েশন বসাও, আমরা প্রথম ইকুয়েশন বসালাম, তাহলে x এর মান কত হচ্ছে 375 বিয়োগ হচ্ছে গিয়ে 35 ইনটু 4 মানে 140, তাহলে 5 3 235 235 বের হচ্ছে, তার মানে আমাদের অপশন এ হচ্ছে একদম কারেক্ট। ওকে, তাহলে নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট দেখো আমাদের একটা ইসিএফ এলসিএম এর কোশ্চেন আছে, ঠিক আছে, তুমি সলভ করো তো ইকুয়েশনটা, তাহলে তোমরা ইকুয়েশনটা সলভ করো, আমি জাস্ট 1 মিনিট আসছি।
এখানে কি বলছে HCF 2 number is 62, তাই না? মানে দুটো নাম্বার HCF 62 বলেছে, and other two factors of the LCM of these factors are 7 and 9. So which of the following option given below can be possible value of the smaller of the two numbers? মানে আমরা কি বলি জানো, the HCF of two number মানে দুটো নাম্বারের HCF আমরা বলি 62, and the other two factors of the LCM of these factors are 7 and 9. अच्छा, so the fall of the options given below can be a possible value of the smaller of the two number. अच्छा देखो, আমাকে HCF বলতে 62, HCF কে উৎপন্ন হয়, তোমরা যদি করো HCF দেখো, আমরা তোমাকে দেখাই HCF কে উৎপন্ন, HCF 62 মানে হচ্ছে কি এখানে যেই দুটো ফিগার বা যেই তিনটে ফিগার থাকুক না কেন তাদের মধ্যে নিশ্চয়ই 62 কমন আসছে, বা হতে পারে 31 আসছে আর নিচ থেকে 2 আসছে, তিনটে থেকেই হয়তো 31 কমন আসছে বা 2 কমন আসছে, তার মধ্যে বলবো তুমি 62 পেলে HCF, তাই না? আর LCM এর ক্ষেত্রে কি হতে পারে, LCM যখন তুমি করবে ধরো এই তিনটে নাম্বারের, তখন কি হবে, যখন LCM যখন তুমি করবে তখন দেখো 31 আর 2 পাবে, তুমি ধরো 7 পেলে আবার 9 পেলে, তাই না? তুমি দেখো 7 ও পেতে পারো আবার 9 ও পেতে পারো, LCM এর ক্ষেত্রে এক্সট্রা 7 পেতে পারো 9 পেতে পারো, সেক্ষেত্রে আমার কি হতে পারে 31 × 2 × 7 × 9 এরকম হতে পারে। এবার আমরা কি বলছি যে ওই যে ফলোইং অপশন যেগুলো ক্যান বি পসিবল ভ্যালু অফ দ্য স্মলার অফ দ্য টু নাম্বারস, মানে এই যে এখানে দুটো নাম্বার বলতে চাই, তিনটে নাম্বার না, এখানে তোমাদের দুটো নাম্বার বলতে চাইছে। তো এখানে কি বলেছে, এখানে বলেছে যে স্মলার নাম্বারটা হচ্ছে এখানে কি হতে পারে, এখানে আমাকে বলছে যে স্মলার নাম্বারটা হচ্ছে কি হতে পারে। তাহলে দেখো এখানে স্মলার নাম্বারটা এরকম হতে পারে যে দেখো LCM এখানে বলছে যে আদার টু ফ্যাক্টরস অফ দ্য LCM অফ দিস ফ্যাক্টরস আর 7 and 9। আচ্ছা দেখো হতে পারে এরকম যে আদার টু ফ্যাক্টরস আর 7 and 9, মানে হতে পারে যে ধরো লাস্টের দিকে তোমার যখন তুমি HCF করলে 31 আর 2 হয়ে গেল, কিন্তু LCM করলে দেখা গেল কি, LCM করলে দেখা গেল হচ্ছে কি যে তুমি লাস্টে 7 পেয়ে গেলে, তাহলে কি তোমার 31 × 2 × 7 মানে কত হবে, তখন কত হবে তোমার, তাহলে হচ্ছে কি তোমার 62 × 7 মানে 434 হতে পারে। আবার হতে পারে কি যে তোমার 31 × 2 লাস্টে তোমার তো 9 থাকতে পারে, তাহলে * 9 মানে 62 × 9 মানে 54 আর 55 558, তাহলে এই দুটোর মধ্যে মানে স্মলার হলো কোনটা 434, তার জন্য অপশন এই 434 কে মেরে দেবে তোমরা, ঠিক আছে? কোশ্চেনটা একটু অদ্ভুত টাইপের, কিন্তু তোমরা কোশ্চেনের সলিউশনটা খালি মনে রাখবে, তোমাকে HCF টা দিয়েছে, এই HCF এর সাথে তোমাকে অ্যানসার করতে গেলে সবথেকে ছোট যে ফ্যাক্টরটা আছে 7, যেমন এখানে গুণ করে তুমি অ্যানসার পেয়ে যাবে, কিন্তু তার জন্য লজিক হচ্ছে কি এইটা যেটা বোঝা যাবে। ওকে, তো এটা খেয়াল রাখবে, এরকম কোশ্চেন রেল করেছে মানে আপনি এক্সামে করতে পারে, ডাইরেক্ট তুমি ওই স্মলার চাইলে তুমি হচ্ছে স্মলার ফ্যাক্টর দিয়ে গুণ করবে HCF কে, আর লার্জার চাইলে লার্জার ফ্যাক্টর দিয়ে গুণ করবে। চলো নেক্সট দেখি, নেক্সট দেখো কোশ্চেনটা কি বলে। So next বলছে যে boy goes to school at a speed of 5 km/h. He returns at a speed of 14 km/h. তার মানে একটা বয় হচ্ছে কি স্কুলে গেল 5 km/h স্পিড নিয়ে, আর রিটার্ন করলো হচ্ছে কি তোমার কত 14 km/h স্পিড। He takes a total of 8 ঘন্টা for both going to school and returning. তাহলে দেখো তাহলে স্পিডের যদি রেশিও বলি মানে যাওয়ার আসার ক্ষেত্রে, তাহলে কত হচ্ছে 5:14, তাহলে স্পিডের রেশিও কত হচ্ছে 5:14। দেখো যখন যাচ্ছে আর যখন ফিরছে দুটোর ক্ষেত্রে কিন্তু ডিসটেন্স কিন্তু কনস্ট্যান্ট, দুটোর ক্ষেত্রে ডিসটেন্স কনস্ট্যান্ট, তো ডিসটেন্স যদি তোমার কনস্ট্যান্ট হয় তাহলে স্পিড আর টাইমের রেশিও কি হবে, ব্যস্তানুপাতিক। তাহলে স্পিডের রেশিও যদি 5:14 হবে, তাহলে টাইমের রেশিওটা কি উল্টে যাবে 14:5, মানে যেতে ধরো টাইম লাগে 14 ইউনিট আর ফিরতে টাইম লাগে 5 ইউনিট, তাহলে টোটাল কত হলো তোমার 9 ইউনিট, টোটাল কত হলো তোমার 9 ইউনিট। তাহলে এই 9 ইউনিটের মানই তোমাকে অঙ্কে 8 ঘন্টা বলেছে। the distance between the his home and school, তাহলে আমাকে হচ্ছে কি হোম আর স্কুলের মধ্যে ডিসটেন্স আছে, তাহলে 1 মিনিটের মান কত হবে 8/9 ঘন্টা। তাহলে যে কোনো একটা ইউনিট বের করো, তুমি ধরো বের করছি 5 ইউনিট,
তাহলে 5 মিনিটের ভ্যালু কত হবে? তাহলে 5 মিনিটের ভ্যালু হবে হচ্ছে 40/9 ঘন্টা। তার মানে হচ্ছে ফিরতে টাইম লেগেছে 40/9 ঘন্টা। তাহলে ফিরতে টাইম লেগেছে কত? 40/9 ঘন্টা। ফেরার স্পিড ছিল 14 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এটাকে 40/9 ঘন্টা গুণ করে দিই, তাহলে কত হচ্ছে আমাদের দেখি? 560 বাই হচ্ছে 9। তার মানে এটা কত হচ্ছে দেখো? এক সেকেন্ড, এখানে হচ্ছে গিয়ে 9 ইউনিটের মান হচ্ছে, আচ্ছা 14 আর 5 তো 19, সরি 14 আর 5 তো যোগ করলে হবে 19, তাই না? সরি 19 ইউনিটের মান 8 ঘন্টা, তাহলে 8 ইউনিট 1 ইউনিটের মান 8/19, তাহলে এটা 40/19, এটা 19 দিয়ে ভাগ করতে হবে, সরি এটা 19 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 19 দুগুণ 38 হয়ে গেল, এটা 3 9 57, 38 হয়ে গেল 180 হয়ে গেল। তাহলে এটা মানে হচ্ছে কি তোমার 180 হয়ে গেল। তাহলে এটা তুমি কাজ করতে পারো যে এটা 8 ঘর নিয়ে নাও, 180 তো 180, আচ্ছা 9 ঘর নেওয়া যায় 180, তাহলে 9 ঘর নিলে হচ্ছে কি 171, মানে 9 29 পয়েন্ট সামথিং অ্যান্সার আসবে, 29.5। তাহলে অপশন বি হচ্ছে এর অ্যান্সার, ঠিক আছে? 29.5 অপশন বি। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট দেখো আমরা ট্রিগোনোমেট্রি কোশ্চেন দিয়েছে, বলছে যে if sin theta plus cos theta by sin theta minus cos theta equal to 12, the value of this। তাহলে এখানে হচ্ছে দেখো আমাদের একটা কাজ করি আমরা, তাহলে sin theta plus cos theta by sin theta minus cos theta চেয়েছে তো, আমি এখান থেকে tan theta বের করব। tan theta বের করার জন্য একটা কাজ করতে পারি, আমি উপরটাকে কি করব? উপরটাকে হচ্ছে আমি cos theta দিয়ে ভাগ করে দেব, আর নিচটাকে হচ্ছে আমি একটা কাজ করব যে cos theta দিয়ে ভাগ করে দেব। তাহলে দেখো আমি tan theta মান পাবো, বা tan theta মান পেলে cos theta পেয়ে যাবো। তো ভাগ করলে কত হয় দেখো, ভাগ করলে উপরে হলো tan theta plus 1, নিচে হয়ে গেল tan theta minus 1 ইকুয়ালস হচ্ছে 12। এবারে যে যোগফল করে দিই আমরা, তাহলে দেখো tan theta মান কত পাবো জানো আমরা? tan theta মান পাবো হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে 11 tan theta বাই 2, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 12/1, তাহলে 11/13, 11/13 যোগফল করে আমরা পেলাম। তাহলে tan theta মান কত হচ্ছে দেখো, তাহলে tan theta মান হয়ে গেল তোমার 22/13। তাহলে tan theta মান কত হয়ে গেল তোমার? 22/13, ঠিক আছে? আচ্ছা সরি এটা 2 tan theta আর নিচে আছে 2, তো দুদিকে কেটে যাবে, মানে tan theta মান তোমার কত হবে বলতো? tan theta মান তোমার 11/13 হবে। tan theta মান কত হবে তাহলে? tan theta মান হবে হচ্ছে তোমার 11/13, ঠিক আছে? আরে यार সরি যোগভাগটা দাঁড়াও এক সেকেন্ড, হ্যাঁ জাস্ট যোগভাগটা একটু একটা লাইন কোন দিতে পারো, যখন তোমরা দেখবে যে স্টেপ জাম্প করতে গেলে গন্ডগোল হয়ে যাচ্ছে, একটা লাইন কোন দিতে পারো, যোগ করো। তাহলে দেখো এটা কত হচ্ছে? tan theta plus 1 plus tan theta minus 1 বাই যোগভাগটা কি হয়, মুখোমুখি করতে অনেক সময় ভুল হয়ে যায়, ঠিক আছে? তো এটাকে অ্যাভয়েড করার জন্য না তোমরা করে নেবে, ঠিক আছে? মানে উপরেরটা যদি করলাম, উপরটা যোগ করলাম মানে 13, আর নিচে বিয়োগ করলাম 11, ঠিক আছে? তো এটা কেটে গেল আর এটাও কেটে গেল, মানে tan theta মান হয়ে গেল 13/11, সেটাই ভাবছি tan theta মান হয়ে গেল 13/11। তাহলে দেখো এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে কি 121 tan স্কয়ার থিটা, মানে 169/121, তো কেটেই যাবে সেই, পরে -3, আর নিচটা কি হবে? নিচটা দেখো, নিচটা হচ্ছে 169 ইনটু cot থিটা মান, cot থিটা মান উল্টে যাবে, cot থিটা মান কি হবে? 11/13, মানে 121/169 মাইনাস প্লাস হচ্ছে 1, কেটে গেল। তাহলে উপর থেকে হচ্ছে 166, নিচ থেকে হচ্ছে আমাদের 122। তাহলে এবার যদি কাটাকুটি করি তাহলে 83 বাই হচ্ছে 61। তাহলে অপশন ডি হচ্ছে রাইট আনসার, 83/61 হচ্ছে রাইট আনসার। নেক্সট যাই। নেক্সট দেখো এটা আমাদের কি বলেছে, এটা আমাদের বলেছে ফাইন্ড দা ভ্যালু অফ x স্কয়ার প্লাস y স্কয়ার given that x equals to 7 plus √1। তো ইজি হয়ে গেল, তাহলে এটা 8 হয়ে গেল আর y এর মান হয়ে গেল তোমার 6, তাহলে x স্কয়ার প্লাস মানে 8 স্কয়ার যোগ 6 স্কয়ার মানে হয়ে গেল তোমার 100। এটা ইজি কোশ্চেন দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো নেক্সট দেখি। নেক্সট দেখো টাইমার নয় কোশ্চেন চলে এসেছে, বলছে যে ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 18 ডে। তাহলে এই হচ্ছে 18 দিনে একটা কাজ কমপ্লিট করতে পারে, বি হচ্ছে 14 দিনে একটা কাজ কমপ্লিট করতে পারে, উইথ দ্য অ্যাসিস্ট্যান্ট অফ সি দে ক্যান কমপ্লিট দ্য টাস্ক ইন 7 দিন। তাহলে তিনটে এলসিএম করলে কত হচ্ছে দেখো, 7 আর 14 এলসিএম 14ই হয়, 14 আর 18 এলসিএম যদি করি তাহলে কত হচ্ছে? 2 দিয়ে 7 আর 9 মানে 7 63 126। তার মানে এর এফিসিয়েন্সি 7 হয়ে গেল, এর এফিসিয়েন্সি হচ্ছে তোমার 9 হয়ে গেল, আর এর এফিসিয়েন্সি তাহলে কি হবে? এর এফিসিয়েন্সি তিনজনের টোটাল এফিসিয়েন্সি কত হবে তাহলে? 18 হয়ে যাবে, তাই না? তাহলে তাহলে সি এর এফিসিয়েন্সি কত? 7, সি এর এফিসিয়েন্সি হয়ে গেল 2। সি অ্যালোন ক্যান কমপ্লিট দ্য টাস্ক ইন 126/2, মানে आंसर হবে কত? 63 দিন। এবার দেখো নেক্সট, এই বলছে সীমা ইজ টুয়াইস
as well as আলকা। তাহলে এখানে আমাদের ইকুয়েশন সাজাতে হবে, যেমন বলে দিয়েছি সীমা হচ্ছে কি আলকা থেকে টয়েস এজ। If 9 years is subtracted from Alka's age and 6 years is added to Seema's age, then the Seema will be 4 times Alka's age. তাহলে এটা কাজ করতে পারি আমরা, Seema Alka রেশিও নিয়ে 2:1। আর পরে কি হবে, যে Seema's age will be 4 times Alka's age, তাহলে এটা 4:1 হবে। কখন? যদি আমরা 9 বছর Seema থেকে সাবট্রাক্ট করি, সরি 9 বছর যদি আমরা আলকা থেকে সাবট্রাক্ট করি, 6 বছর যদি Seema's সাথে অ্যাড করে দিই, এই হয়ে গেল। ঠিক আছে, তাহলে দেখো এইবারে 2 ইনটু 1 মানে হয়ে গেল 2 ইনটু 1 মাইনাস 1 ইনটু 4, 1 ইনটু 4, এটাই কাছে সমান হবে 4 ইনটু মাইনাস 9 মানে হয়ে গেল মাইনাস 36 মাইনাস 1 ইনটু 6 মানে হয়ে গেল মাইনাস 4, মানে এটা হয়ে গেল কি মাইনাস 2 এর ভ্যালু কত হয়ে গেল মাইনাস 42, তাহলে 1 এর ভ্যালু হয়ে গেল হচ্ছে 21, তাই তো? তাহলে 1 এর ভ্যালু যদি 21 হয় তাহলে সীমার এজ কত হবে 42, মানে 2 ইউনিট মানে 42, আর আলকার এজ হবে হচ্ছে 21। বলছে হাউ ওল্ড ওয়াজ আলকা 3 ইয়ার্স এগো। ঠিক আছে, তাহলে বর্তমানে এজ আমরা পেলাম, তাহলে 3 ইয়ার্স এগো আলকা তাহলে কত এজে থাকবে, বর্তমানে বয়স হচ্ছে 21, 3 বছর আগে থাকবে হচ্ছে 18 বছর, তাহলে এটার আনসার হবে অপশন এ 18। ঠিক আছে, এটা আমরা রেশিও মেথডে করে দিলাম কোশ্চেনটা। তো নেক্সট দেখো কি বলছে। নেক্সট হচ্ছে টু ট্রেনস অফ লেন্থ 155 মিটার and 60 মিটার রানিং at a speed of 74 কিলোমিটার পার ঘন্টা and 52 কিলোমিটার পার ঘন্টা রেসপেক্টিভলি অন দ্য প্যারালাল ট্র্যাকস, মানে এরা প্যারালাল ট্র্যাকে ঘুরছে। ঠিক আছে, পাশাপাশি ইন অপোজিট, আচ্ছা অপোজিট ডাইরেকশন বলে ফেলেছে, তাহলে এটা কি বলেছে, এটা বলছে অপোজিট ডাইরেকশন, তাহলে এটা অপোজিট ডাইরেকশনে চলে গেল। ইন হাউ মেনি সেকেন্ড উইল দে পাস ইচ আদার, তাহলে দেখো যখন এরা একজনের 155 মিটার আর একজনের 160 মিটার যখন এরা পাস করবে, তার মানে হচ্ছে টোটাল 155 যোগ 160, এই টোটাল ডিসটেন্স অতিক্রম করবে। এবারে এটা হচ্ছে কিন্তু তারা অপোজিট ডাইরেকশনে আসছে, ফলে রিলেটিভ স্পিড কি যাবে, যোগ হয়ে যাবে, তাহলে 54 যোগ 52, তাহলে রিলেটিভ স্পিড যোগ হলে কত হলো 54 যোগ 52, 74 যোগ 52, এটা হয়ে গেল কিলোমিটার পার ঘন্টা। এটা যদি মিটার পার, আচ্ছা এটাকে একটা কাজ করি আমরা, 1 কিলোমিটার মানে কত, 1 কিলোমিটার মানে 1000 মিটার। ঠিক আছে, আর 1 ঘন্টা মানে কত, আচ্ছা 1 ঘন্টা মানে 34 সেকেন্ড, মানে রেখে 34 সেকেন্ড, এই করে দিলাম, তাহলে সুন্দর সুন্দর কেটে গেল। তাহলে 36 টা পড়ে যাবে, তাহলে 36 ইনটু হচ্ছে 5 তারপর 315 বাই হচ্ছে তোমার কত হচ্ছে যে মানে 126 ইনটু 10, এই তো। তাহলে কাটি 5 দিয়ে 63, 5 দিয়ে 2, 63 দিয়ে কাটলাম 2 4 মানে হচ্ছে 9, তার মানে 9 হচ্ছে आंसर বেরোচ্ছে, তাহলে आंसर হবে 9 সেকেন্ড। ঠিক আছে, জাস্ট এটা রিলেটিভ স্পিডের কোশ্চেন, ইজি কোশ্চেন, ট্রাই করো পেয়ে যাবে। তো নেক্সট এগো এবার আমরা নেক্সট যে কোশ্চেনটা বলছে, if a equals to 21 b equals to 19 find the value of this, তো দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab তো উপরে আছে, নিচে a কিউব মাইনাস b কিউব মানে কি a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab, এই কমন তোমরা জানো, তাহলে এটা কেটে গেল, তাহলে आंसर হচ্ছে 1 বাই a মাইনাস b মানে 21 মাইনাস 19, তাহলে হয়ে গেল হাফ, তাহলে এটা आंसर হবে অপশন বি হাফ। নেক্সট দেখো এই কোশ্চেনটা কি বলছে। এই কোশ্চেনটা বলছে যে রাকেশ স্টার্টেড এ বিজনেস উইথ ক্যাপিটাল অফ রুপিস 2,50,000, he incurred a loss of 5% during the first year, however he makes a profit of 4% on his remaining investment during the second year। এখানে 5% মানে কি দেখো 1/20, ঠিক আছে, 4% মানে কি 1/25, and he makes a profit of 20% on his new capital during the third year, find his total profit at the end of 3 বছর। আচ্ছা এটা কাজ করা যায়, এটাকে আমরা সাকসেসিভ লাগিয়ে দিই ডাইরেক্টলি এরকম করে, যেমন ধরো প্রথম বছর হচ্ছে 5% লস হয়েছে, তাহলে 5% মানে হচ্ছে 1/20, মানে 20 টাকা থেকে লস 19 টাকা হলো, তারপরে 4% প্রফিট হয়েছে মানে 1/25, মানে 25 টাকা থেকে 1 বেড়ে 26 টাকা হলো, তারপরে হচ্ছে 20% প্রফিট করেছে মানে 1/5, মানে 5 টাকা থেকে বেড়ে 6 টাকা হয়েছে প্রফিট। ঠিক আছে, তাহলে এটা যদি গুণ করি এবার তাহলে কত হয় 500, 25 500 মানে হচ্ছে 2500, আর এটা হয়ে গেল 6 ইনটু 26 ইনটু 19, মানে আমাকে এই 2500 এর ভ্যালু অঙ্কে কত বলেছে রুপিস 2,50,000, তার কত গুণ 100 গুণ, এটা 100 গুণ তাই না, এটা কত হবে, এটা তো 100 গুণ হবে, 1034 আর 54 দেখো, তাহলে কত হচ্ছে বলো তো, এটা 1034 আর 54 মানে ইংরেজিতে 4 আসবে আর তারপরে দুটো শূন্য থাকবে মানে 400।
এক সেকেন্ড, এই কোশ্চেনটায় এক সেকেন্ড, এখানে এই কোশ্চেন এরকম হবে না, এখানে একটা ওয়ার্ড ইউজ করা হলে, কারণ 6 গুণ করলে কত হচ্ছে 56। দেখো এই কোশ্চেনটা আমি বলি কি করে করতে হবে। কোশ্চেন, এই কোশ্চেনটা একটু ভালো কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা কি বলছে, দেখো প্রথমে হচ্ছে কি ও 1/20 হচ্ছে কি করেছে, লস করেছে, মানে 20 টাকা হলে সেটা হচ্ছে 19 টাকা হয়েছে। এরপরে কি হচ্ছে, হি মেক্স এ প্রফিট অফ 4% অন হিজ রিমেইনিং ইনভেস্টমেন্ট, মানে ওই 20 টাকা 19 টাকা হয়েছে তো, এবারে কি 19 টাকাটা হচ্ছে কি হয়েছে যে হি মেক্স এ প্রফিট অফ 4% অন হিজ রিমেইনিং ইনভেস্টমেন্ট। আচ্ছা, তাহলে he incurred a loss of 5% during the first year, মানে দেখো ও যে প্রথম বছরে যদি বলি দেখো 2,50,000 তো, আচ্ছা ফাইন্ড হিজ টোটাল, ফাইন্ড হিজ টোটাল প্রফিট। আচ্ছা আচ্ছা, এখানে কি বলেছে, এখানে যে ফাইন্ড হিজ টোটাল প্রফিট আছে। আচ্ছা না, ঠিকই ছিল কোশ্চেনটা, মানে আমরা এখানে কোশ্চেনটা পড়তে ভুল করে ফেলেছি। যেমন দেখো কোশ্চেনটা কি আছে, কোশ্চেনটা তোমার 20 টাকা তোমার 19 টাকা হয়েছে, তারপরে তোমার হচ্ছে 25 টাকা তোমার 26 টাকা হয়েছে, আর তারপরে হচ্ছে 5 টাকা তোমার 6 টাকা হয়েছে। তাহলে আমরা যেটা পেয়েছিলাম কি যে 2500, তার মানে 2500 ইউনিটের ভ্যালু হচ্ছে তোমার কত, রুপিস 2,50,000। তাহলে রুপিস 2,50,000 মানে এটা হচ্ছে তোমার 100 গুণ, 100 গুণ, তাহলে এটা কত হচ্ছে 19 ইন্টু 26 ইন্টু 6, তাহলে এটাও তোমার 100 গুণই হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে তোমার কত প্রফিট হচ্ছে একটা থার্ড ইয়ার সেটা বের করতে হবে। তাহলে এই গুণটা করো, 19 ইন্টু 26 ইন্টু 6, গুণটা করলে কত হয় দেখতে হবে আমাদের। কত হয় বলো তো, 156 আর 19 গুণ করলে হয় হচ্ছে কি 6 না, তাহলে 1560, 4 হাতে 5, 45 আর 5, 45 0 5 14, মানে 4 6 9 2964। তাহলে এখানে দেখো কত টাকা তোমার লাভ হচ্ছে, দেখো এখানে তোমার হচ্ছে কি 464 টাকা তোমার লাভ হচ্ছে। তাহলে এবার দেখো 2500 ইউনিটের মান হচ্ছে তোমার 2,50,000, তাই না? তাহলে 1 ইউনিটের মান কত, 100 গুণ, এটা মানে 1 ইউনিট মানে 100 গুণ, তাহলে 464 মানে কি 464 গুণ হবে। তাহলে এটার आंसर ঠিকই আছে, অপশন ডি হবে। আসলে এখানে আমরা দেখিনি, লাস্ট এখানে আমরা যেটা ফাইন্ড আউট টোটাল হবে এট এন্ড অফ থার্ড ইয়ার, 3 বছর পর টোটাল হবে কত, ঠিক আছে? তাহলে দেখো 3 বছর আগে প্রফিট ছিল 2500, 3 বছর পর টোটাল অ্যামাউন্ট হয়ে গেল এত, মানে 2964, তাহলে প্রফিট 464 টাকা না, মানে ওর 3 বছর আগে টাকা ছিল 2500 ক্যাপিটাল, পরে সেটা হয়ে গেল 2964, তাহলে প্রফিট হলো আবার 464 টাকা। এবার 2500 ইউনিটের ভ্যালু হচ্ছে কি 2,50,000, তাহলে 464 ইউনিটের ভ্যালু কত হবে 46400, ঠিক আছে? চলো নেক্সট করি। নেক্সট দেখো এই কোশ্চেনটা কি বলছে, নেক্সট আমাদের এই কোশ্চেনটা বলছে হচ্ছে গিয়ে যে the list price of an article is 5,000 and the discount of 7% was not offered on the list price, তাহলে 5,000 তো তুমি 70% ডিসকাউন্ট দিলে কত হয় দাম, 5,000 ইনটু 30/100, তাহলে হচ্ছে কি তোমার 1500 টাকা। What additional discount percent on the already discounted price must be offered to a customer bring to net selling price 12,000, তাহলে এবার মানে সেলিং প্রাইস 12,000 করতে হলে তোমায় আর কত অ্যাডিশনাল ডিসকাউন্ট দিতে হবে, তাহলে করো এটাকে, দেখো এটাকে কাজ করি, 5 দিয়ে কেটে দিই 300, এই যে করে নি 5 দিয়ে কাটলাম, 5 দিয়ে মানে 10, 5 5 25, 5 5 25, 5 দিয়ে কাটলাম 60 51, তাই না? 3 দিয়ে কাটলাম 20 17, তার কত ইউনিট ডিসকাউন্ট আছে 3 ইউনিট, কত 20 দিন, 3/20 ইনটু 100%, মানে অ্যানসার হচ্ছে 15% তুমি এক্সট্রা অ্যাডিশনাল ডিসকাউন্ট দিলে তবে তোমার সেলিং প্রাইস 12,000 টাকা হবে। নেক্সট কোশ্চেন যাই। আচ্ছা নেক্সট, তাহলে এই কটাই কোশ্চেন ছিল, ঠিক আছে? তাহলে দেখো আমাদের এলপি সিবিডি 2 এর টোটাল 44টা কোশ্চেন ছিল, তিনটে সেকশন মিলিয়ে, মানে তিনটে হয়েছিল এক্সাম, তিনটে হয়েছিল বা তিনটে সেটে হয়েছিল এক্সাম,
তো সবকটা কোশ্চেনই করে দিলাম, কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করো, রিভাইজ করো, কারণ এই কোশ্চেনগুলো নেগেটিভ কিছু আসবে না, যেহেতু রেল অলরেডি লাস্ট এলপি সিবিটি 2 এক্সাম নিয়েছে, বলে এই কোশ্চেন আসার সম্ভাবনা বেশি। নেক্সট আমরা একটা প্র্যাকটিস ভিডিওতে দেখা হবে। নেক্সট আমরা চেষ্টা করবো মেন সলিউশনটা প্র্যাকটিস করানোর। ওকে, টাটা, বাই তাহলে।